আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশ বিষয়াবলীর ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো প্রথম দিন আমরা একটু সাধারণ জ্ঞানের সাথে ওরিয়েন্টেড হয়েছি যে সাধারণ জ্ঞান ঠিকমতো বুঝতে হলে আমাদের টাইম ফ্রেম সম্পর্কে আইডিয়া থাকতে হবে এবং ভূগোল সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে। ভূগোল সম্পর্কে আইডিয়া না থাকলে মনে হবে রংপুর আর চাঁদপুরের মাঝখানে সিঙ্গাপুর অবস্থিত। তো যদি কারো কনসেপ্ট এরকম হয় তার পক্ষে কিন্তু সাধারণ জ্ঞান কিছুতেই বোঝা সম্ভব না। তো আমরা বিশেষত ভর্তি পরীক্ষার জন্য মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান অংশটাকে 35টা ভাগে ভাগ করছি, 35টা লেকচারে বাংলাদেশ বিষয়াবলীকে। তার মধ্যে প্রথম লেকচারে আজকে আছে বাঙালির ইতিহাস ও জনপদ। অর্থাৎ এই যে আমরা আজকে বাঙালি জাতি, তোমরা শুনে থাকবে বাঙালিকে একটি সংকর জাতি বলা হয়। এবার এই জাতিটা কিভাবে উদ্ভূত হলো? তো বাঙালি জাতি বলতে আমরা কাদের কি বুঝি বলতো? বাঙালি জাতি বলতে আমরা চিন্তা করতে পারি যারা বাংলা ভাষায় কথা বলে, তারা বাঙালি জাতি। অথবা আমরা ধরতে পারি যারা বাংলা অঞ্চলে বসবাস করে তারা বাঙালি জাতি। তাহলে বাংলা অঞ্চল বলতে আমরা আজকে যেটা বুঝি 2024-25 সালে, একই জিনিস কিন্তু আজকে থেকে 2000 বছর আগে একরকম ছিল না। ঠিক আছে? এলাকাকে বলা হতো মগধ। মগধ নামে একটা এলাকা ছিল। তো যাই হোক, আমি ধরে নিচ্ছি এইটা আমাদের বাংলা এলাকা। এই আমাদের বাংলা এলাকা। এই বাংলা এলাকায় যারা বসবাস করে তাদেরকে আমরা বাঙালি জাতি বলতে পারি। এখন এই বাঙালি জাতি কিভাবে উদ্ভূত হলো? আমরা বিভিন্ন জায়গায় শুনছি বাঙালি কিন্তু একটা সংকর জাতি। এখন এই সংকর জাতি আসলে কিভাবে হয়? এই বাংলাদেশে বা বাংলা এলাকায় অনেক অনেক আগে, প্রায় আজকে থেকে 6000 বছর আগে একটা জাতিগোষ্ঠী আসে। সেই জাতিগোষ্ঠীর নাম নেগ্রিটো। নেগ্রিটো জাতিগোষ্ঠী। এরা এরা কোথা থেকে আসছে এটা নিয়ে একটু মতভেদ আছে, তারপরও যে জিনিসটা সবচেয়ে বেশি আমরা গ্রহণ করি, এরা আফ্রিকা থেকে আসছিল। আফ্রিকা থেকে এরা আমাদের বাংলা অঞ্চলে আসছিল এবং বাংলা অঞ্চলে প্রথম মানব বসতি এরাই গড়ে তোলে। নেগ্রিটো জাতের লোকেরাই কিন্তু প্রথম মানব বসতি গড়ে তোলে। নেগ্রিটো জাতের লোকেরা, তারা ছিল খাটো, কালো, হ্যাঁ, মানে শারীরিক গড়ন বর্তমানে আফ্রিকাতে যারা আছে অনেকটা তাদের মতো ছিল আর কি। তো নেগ্রিটোই বাংলাদেশের একেবারে আদিমতম জনগোষ্ঠী। এই জনগোষ্ঠী বাংলায় সবার আগে এসেছিল, নেগ্রিটো জনগোষ্ঠী। ওকে, এরা আসছিল আফ্রিকা থেকে। আচ্ছা, এই নেগ্রিটোর পরে কি হলো? নেগ্রিটোর পরে এখানে সবচেয়ে যেটার নাম আমরা বেশি শুনি, অস্ট্রিক জনগোষ্ঠী এখানে আসে। অস্ট্রিক বা এদেরকে নিষাদ বলা হয়, নিষাদ জনগোষ্ঠী। হ্যাঁ, নেগ্রিটোদের পরে এখানে আসে অস্ট্রিক বা নিষাদ জনগোষ্ঠী। এটাও প্রায় 4-5 হাজার বছর আগের কথা আজকে থেকে। তো কি হইলো? অস্ট্রিকরা আসছিল বর্তমানে আমরা যেটা বলতে পারি বর্তমানের ইন্দোচীন অঞ্চল। ইন্দোচীন বলতে ইন্ডিয়া এবং চায়নার মাঝামাঝি একটা এলাকা, অর্থাৎ আমাদের ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া এই এলাকাটাকে বোঝায়। হ্যাঁ, এই ইন্দোচীন অঞ্চল বা আরো পূর্ব দিকে, আরো পূর্ব দিকে গেলে আমরা পাবো মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, হ্যাঁ, এই দিকগুলা। আমি কিন্তু তোমাদের বলছি যে যদি ঠিক মতো বুঝতে চাও একটু সাধারণ জ্ঞানের আইডিয়া থাকতে, মানে ভূগোলের আইডিয়া থাকতে হবে, নাহলে ওই যে সিঙ্গাপুর, রংপুর আর চাঁদপুরের মাঝখানে সিঙ্গাপুর যদি তুমি ধরে রাখো তাহলে কিন্তু বুঝবা না পড়ালেখা, তাইলে হবে না। এটাই বেসিক ক্লিয়ার করে আসতে হবে। আচ্ছা, তো তারপরে অস্ট্রিক জাতিটা বাংলায় আসলো। এরা আসাম দিয়ে বাংলায় প্রবেশ করছে। আসাম এলাকাটা আছে না, আসাম দিয়ে এসে বাংলায় প্রবেশ করছে, আসাম এলাকা দিয়ে। হ্যাঁ, এবং এরা কি করলো? এরা এই নেগ্রিটো জাতিকে বলতে গেলে প্রায় একেবারে এখান থেকে সরিয়ে দিল। নেগ্রিটো জাতিকে একেবারে এখান থেকে উৎখাত করে দিল। নেগ্রিটোরা কিন্তু এখন বাংলায় সেভাবে নাই। অস্ট্রিকরা এসেই ডমিনেন্ট এখানে হয়ে উঠলো। অস্ট্রিকরা এরা আসছে পূর্ব দিক থেকে। আমাদের পূর্ব দিক বলতে ইন্দোচীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এই এলাকা থেকে এরা আসছে। অস্ট্রিক বা নিষাদ জাতি। এই অস্ট্রিক শব্দের অর্থ শিকারী। এরা শিকার করে করে জীবন ধারণ করতো, শিকারী জাতি এরা। অস্ট্রিক জাতির পরে কি হলো? অস্ট্রিক জাতির পরে এখানে আসলো দ্রাবিড় জাতি। দ্রাবিড় জাতি, দ্রাবিড় জাতিরা আসছে মূলত ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে। এটা আমাদের পশ্চিমে, পশ্চিমে যাও, গত ক্লাসে বলছিলাম পশ্চিমে গেলে আমরা কি সৌদি আরব আছে, তারপর টার্কি আছে, তারপর এশিয়া, সরি, আফ্রিকা এবং ইউরোপের মাঝখানে একটা সাগর আছে। ওই সাগরের নাম ভূমধ্য সাগর, মেডিটেরিয়ান সি। ওই এলাকায় কিছু উন্নত উন্নত চিন্তাধারা, উন্নত জীবন পদ্ধতির মানুষ বাস করতেন। তাদেরকে আমরা বলি দ্রাবিড়, দ্রাবিড় জনগোষ্ঠী। এই দ্রাবিড় জনগোষ্ঠী তারপরে বাংলায় আসলো। বর্তমানে কিন্তু দ্রাবিড় জনগোষ্ঠী দেখা যায় সাউথ ইন্ডিয়ায়। আমরা যারা তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম
এলাকাগুলোর নাম শুনছি, ওই এলাকায় কিন্তু এখনো দ্রাবিড় জনগোষ্ঠীর লোকেরা বাস করে। তো দেখো, প্রথমে আসছে নেগ্রিটো, তারপরে আসছে অস্ট্রিক, তারপরে আসছে হচ্ছে দ্রাবিড়। এখন অস্ট্রিক এবং দ্রাবিড়রা ওইখান থেকে চলে গেছে, খুব বেশি ছিল না। আমাদের যে মেইন স্ট্রিম, বাঙালি জাতির যে মেইন ধারা, মূল ধারা, সেটা কিন্তু অস্ট্রিক জাতি থেকে আসছে। এই অস্ট্রিকরাই পরবর্তীতে বাঙালি জাতি তৈরি করছে, অস্ট্রিকরা। পাশাপাশি এখানে কিন্তু দ্রাবিড়দেরও মোটামুটি ভূমিকা আছে, যে শুধুই যে অস্ট্রিক তা না, অস্ট্রিকের পাশাপাশি দ্রাবিড়ও কিন্তু কিছু পরিমাণে আছে। নেগ্রিটো নেই বললেই চলে, খুবই নেগলিজিবল। বাট অস্ট্রিক হচ্ছে মূল ধারা। আমাদের বাঙালি জাতির তুমি আমি, আমাদের বাবা মা, বন্ধু বান্ধব, হ্যাঁ, যারা আছি পাড়া প্রতিবেশী, এরা মূলত হচ্ছে অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে আসছি আমরা, অস্ট্রিক জাতিগোষ্ঠী। পাশাপাশি দ্রাবিড়দেরও কিছুটা সংমিশ্রণ আছে, দ্রাবিড়দের সাথে এদের বিবাহ হয়েছে, যদিও দ্রাবিড়রা বেশি থাকে নাই বাংলা অঞ্চলে, এরা সাউথ ইন্ডিয়ার দিকে চলে গেছে। এই হচ্ছে এখানকার ব্যাপার। তারপর দেখো, প্রথমে নেগ্রিটো, তারপর অস্ট্রিক, তারপর দ্রাবিড়। দ্রাবিড়রা কিন্তু আসছে খাইবার গিরিপথ দিয়ে। আমরা জানি পাকিস্তান এবং আফগানিস্তানের ওই এলাকায় একটা গিরিপথ আছে, খাইবার গিরিপথ। ওই গিরিপথ দিয়ে তারা ভূমধ্য সাগর হয়ে বাংলা অঞ্চলে এসে প্রবেশ করছে। সর্বশেষ আমরা বলতে পারি এখানে আসছে ভোটচিনীয়রা, ভোটচিনীয় বা মঙ্গোলীয় বলা যেতে পারে, ভোটচিনীয় বা মঙ্গোলীয়। এদের চেহারা হচ্ছে মঙ্গলয়েড চেহারা, মুখ অনেকটা গোল, উচ্চতা মাঝারি, তামাটে রঙের মুখ, একেবারে মানে ব্রাউন কালার আর কি, ফর্সাও না আবার কালোও না। এরা হচ্ছে ভোটচিনীয় বা মঙ্গোলীয়। এই চার ধরনের জনগোষ্ঠী বাংলায় এসে মিশেছে। তো ভোটচিনীয় বা মঙ্গোলীয় যারা আছে, তারা হচ্ছে এখন মূলত বিভিন্ন রকম উপজাতিতে ভাগ হয়ে গেছে। যেমন আমরা যদি বলি চাকমা, হ্যাঁ, তারপরে আমাদের গারো, এই যে বিভিন্ন রকম উপজাতি যে আমরা বাংলাদেশে দেখতে পাই, এদের বেশিরভাগ কিন্তু ভোটচিনীয় বা মঙ্গোলীয় থেকে আসছে। বেশিরভাগ উপজাতি, আমাদের বর্তমানে প্রায় 50 ধরনের উপজাতি আছে, তার মধ্যে বেশিরভাগই ভোটচিনীয় বা মঙ্গোলীয় জনগোষ্ঠী থেকে এসেছে। তবে কিছু কিছু উপজাতি এসেছে নেগ্রিটো, নেগ্রিটো থেকে, নেগ্রিটো। আমরা বর্তমানে বাংলাদেশে দেখব সাঁওতাল, হ্যাঁ, ওরাং, এরকম কিছু জনগোষ্ঠীর নাম তোমরা শুনে থাকবে। এরা হচ্ছে আমাদের অনেকটা রংপুর, রাজশাহী, দিনাজপুর ওই এলাকায় পাওয়া যায়, সাঁওতাল, ওরাং। এই সাঁওতাল, ওরাং হচ্ছে সরাসরি নেগ্রিটোদের বংশধর, একেবারে নেগ্রিটোদের থেকে ওরা আসছে। তাই আমরা অনেকে দাবি করি যে অমুক হচ্ছে এখানকার আদিবাসী। মানে একটা একসময় একটা কনফিউশন ছিল বা এখনো আছে, অনেক মতবিরোধ আছে যে বাংলা অঞ্চলের আদিবাসী কারা, মানে এখানে সবার আগে কারা আসছে। তো এটা যদি আমি সঠিক অ্যান্সার করতে চাই, এটার অ্যান্সার কিন্তু হবে সাঁওতাল, ওরাও, এইটা হবে অ্যান্সার। আসলে আমরা অস্ট্রিক যারা আছি তারাও কিন্তু না, আবার অনেকে আমাদের পার্বত্য অঞ্চলের যারা দাবি করে যে তারা বাংলার আদিবাসী, তাও কিন্তু না। ইতিহাস আমাদের বলে যে বাংলা অঞ্চলে সবার আগে আসছিল নেগ্রিটোরা, এবং নেগ্রিটোর যে মূল ধারাটা এখনো আছে সেটা হচ্ছে সাঁওতাল এবং ওরাং। আরো কয়েকটা উপজাতি আছে, মুন্ডা, এরকম কয়েকটা উপজাতি আছে, ওরাই হচ্ছে নেগ্রিটোদের মূল ধারা। তাহলে কেউ যদি নিজেকে বাংলার আদিবাসী দাবি করতে চায়, সেই দাবির যোগ্য দাবিদার হবে সাঁওতাল, ওরাও, এরাই কিন্তু হচ্ছে আসলে বাংলার আদিবাসী। আর আমরা যে মূল ধারার জনগোষ্ঠী আছি তারা কিন্তু অস্ট্রিক থেকে আসছি, ঠিক আছে, তারপর দ্রাবিড়। তাহলে পরীক্ষায় একটা কোয়েশ্চেন সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে বাঙালি জাতিগোষ্ঠীর মূল ধারা কোন জনগোষ্ঠী থেকে এসেছে। বাঙালি জাতিগোষ্ঠীর মূল ধারা এসেছে অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে। অস্ট্রিক এবং দ্রাবিড় এরা মিলেমিশেই কিন্তু মূলত আমরা। তো এখানে বেশ কিছু কোয়েশ্চেন হইতে পারে এরকম, দেখো যে বাংলার প্রাচীনতম জনগোষ্ঠী কোনটি। বাংলার প্রাচীনতম জনগোষ্ঠী হচ্ছে নেগ্রিটো। বাংলা অঞ্চলে তারা ছিল, এখনো তারা সাঁওতাল, ওরাং হিসেবে আছে। কিন্তু যদি বলে বাঙালির আদি জনগোষ্ঠী কোনটি, বাঙালির ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বাঙালির আদি জনগোষ্ঠী কিন্তু অস্ট্রিক, বিকজ নেগ্রিটোরা বাংলায় ছিল বাট তারা বাংলা জনগোষ্ঠীর মধ্যে সেভাবে ঢুকতে পারে নাই। বাঙালির আদি জনগোষ্ঠী হচ্ছে অস্ট্রিক। নেগ্রিটোরা বাঙালির ভিতর আসেনি। মানে বাঙালি বলতে কি, বাংলা অঞ্চলের মানুষ। বাংলা অঞ্চলে এখন যে মেইন স্ট্রিমের মানুষরা আছে তারা নেগ্রিটো থেকে আসে নাই, কিন্তু নেগ্রিটো থেকে আসছে সাঁওতাল, ওরাং উপজাতিরা। তো বাংলা অঞ্চলের আদিবাসী হচ্ছে বা প্রাচীনতম জনগোষ্ঠী নেগ্রিটো। বাট বাঙালিকে তৈরি করতে কিন্তু নেগ্রিটোর ভূমিকা নাই। বাঙালির প্রাচীন জনগোষ্ঠী হচ্ছে অস্ট্রিক বা নিষাদ, এরাই হচ্ছে মূল ধারা আমাদের। পাশাপাশি দ্রাবিড় আছে, ভোটচিনীয় কিছু থাকতে পারে, হ্যাঁ, যদি এমন হয় যে অস্ট্রিক কারোর সাথে ভোটচিনীয়র বিয়ে হলো, তাহলে একটু ভোটচিনীয় জিনগুলা একটু চলে আসছে আমাদের অস্ট্রিকের মধ্যে, দ্রাবিড়ের জিনগুলা চলে আসছে অস্ট্রিকের মধ্যে। হাউএভার আমাদের মূল বাঙালি যেটা,
মূল বাঙালিটা আসছে অস্ট্রিক জনগোষ্ঠী থেকে, এবং এরা আজ থেকে প্রায় 4000 বছর আগে আমাদের বাংলায় ঢুকছিল ওই আসাম দিয়ে এসে বাংলায় ঢুকছিল। আমি ম্যাপ এঁকে দেখাবো, ক্লাস বেশি বড় হলে আবার প্রবলেম হয়তো অনেকে বলে যে এগুলো তো আসে না পরীক্ষায়, এত পড়ান কেন। পরীক্ষায় আসে কিন্তু, টুকটাক চলে আসে মাঝে মধ্যে, বাট শুরু থেকেই যদি বেসিক ধরে ধরে পড়ো তাহলে পড়তে ভালো লাগবে। আমার এগুলো এত এক্সপ্লেন করার উদ্দেশ্য হচ্ছে যাতে পড়তে ভালো লাগে তোমাদের। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি হলো? এরপরে কি আর কেউ আসে নাই? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, আসছে। এই 4টা জনগোষ্ঠীর পর আরেকটা ইম্পর্টেন্ট জনগোষ্ঠী আমাদের এখানে এসে যুক্ত হয়েছে। সেই জনগোষ্ঠী হচ্ছে আলপাইন জনগোষ্ঠী। আলপাইন আলপাইন জনগোষ্ঠী। এই আলপাইন জনগোষ্ঠীরও লোকজন কিন্তু বাংলায় আসছে, এবং তাদের সাথে আমাদের অস্ট্রিক দ্রাবিড়েদের বিবাহ হয়েছে, এবং তাদের এর মাধ্যমে কি হয়েছে, আমাদের বাঙালি জনগোষ্ঠীর মধ্যে আলপাইনরাও কিন্তু মিশে গেছে। আলপাইন কারা? আলপাইন, তোমরা আল্পস পর্বতের নাম শুনছো, আমাদের ইউরোপ এবং এশিয়ার এলাকায় অবস্থিত আল্পস পর্বতমালা। এই পর্বতমালায় ওই এলাকায় ওর পাদদেশে যে লোকজন বসবাস করতেন তারা ছিলেন আলপাইন। আলপাইনরা কিন্তু আর্যদের মতোই ছিল, তারা আর্য ভাষায় কথা বলতো, বাট যে জিনিসটা সেটা হচ্ছে তারা বেদ ধর্মগ্রন্থটাকে মানতো না। আমরা একটু পরে আসতেছি, জিনিসগুলো আমাদের কাছে নতুন, যে ভাই কি বলতেছেন হঠাৎ করে, কি আর্য কি বেদ। আর্য জনগোষ্ঠীর নাম তো আমরা সবাই শুনছি, আর্য সবাই শুনছি, ক্লাস 5-6 এর স্টুডেন্টরা শুনছি, আজ আর্য বলতে কিছু একটা আছে। তো যাদেরকে আমরা আর্য জনগোষ্ঠী বলে দাবি করি, এই আর্য জনগোষ্ঠী কিন্তু আর্য ভাষায় কথা বলতো, এবং বেদ বেদ ছিল তাদের ধর্মগ্রন্থ। তো আলপাইন জনগোষ্ঠীও আর্যদের আশেপাশেই থাকতো, আর্যদের আশেপাশে। আর্যরা ছিল হচ্ছে ইউরাল পর্বতমালা, আর তোমার এরা আলপাইনরা ছিল আলপস পর্বতমালা। তো দেখো, আলপাইনরাও কিন্তু আর্য ভাষায় কথা বলতো, বাট তারা বেদ ধর্মগ্রন্থ অনুসরণ করতো না। তারাও কিন্তু এসে বাঙালির সাথে মিক্স আপ হয়েছে। আলটিমেটলি যারা আসলো, আলটিমেট বলা যাবে না, এরপরে আসলে আসছে, এরপরে আসলো হচ্ছে আর্য। এখন আর্য কিন্তু একটা বিতর্কিত টার্ম। আমরা বলি আর্য আর্য আর্য, কিন্তু আর্য বলতে আসলে কি বোঝায় কারো ভালো কোনো আইডিয়া নাই। আর্য বলতে আসলে বোঝানো হয় নর্ডিকদের। নর্ডিক নর্ডিক জাতিগোষ্ঠীকে আমরা আর্য বলি। এরা হচ্ছে, বর্তমানে আমরা যদি বলি যে ইউরাল পর্বতমালা আছে, এই ইউরাল পর্বতমালার এলাকা থেকে ওরা হচ্ছে বাংলায় আসছে। ইউরাল পর্বতমালা, এটা বর্তমানে ইরান রাশিয়া এই এলাকায় অবস্থিত আর কি, ইরান রাশিয়া ওই এলাকা থেকে আর্য। এই জনগোষ্ঠী আর্য ভাষায় কথা বলতো, এবং তাদের ধর্মগ্রন্থ ছিল বেদ। এরা পরবর্তীতে এসে কিন্তু বাঙালির সাথে মিশছে। তারপরেও আমরা জানি, এটাই আর কি মূলধারা। এরপরও আমরা জানি যে বাংলা কিন্তু আগে হিন্দু রাজাদের আন্ডারে ছিল, তারপর চলে গেল কাদের আন্ডারে, তারপর বাংলা চলে গেল তোমার আহ ইয়েদের আন্ডারে, তুর্কিদের আন্ডারে, আরবদের আন্ডারে। তার মানে ওরা তো আসছে, বিভিন্ন কাজে তো আসছে ওরা। তুর্কিরা শাসন করতে আসছে, আরবরা ব্যবসা করতে আসছে, তারপরে হচ্ছে ইউরোপিয়ানরা ব্যবসা করতে আসছে, পরবর্তীতে শাসন করছে। তো তাদের সাথে তো বিয়ে শাদী হয়েছে বাঙালিদের, তাই না? যেমন কলকাতায় প্রচুর এরকম মানুষ আছে যাদের বলা হয় অ্যাংলো ইন্ডিয়ান। অ্যাংলো ইন্ডিয়ান মানে হচ্ছে ব্রিটিশ পুরুষদের সাথে আমাদের ভারতীয় মহিলাদের বিয়ের মাধ্যমে যে বাচ্চারা হয়েছে তাদেরকে বলা হয় অ্যাংলো ইন্ডিয়ান। হ্যাঁ, তো অনেকেই আসছে তাই না, আরো অনেকে কিন্তু আসছে, তুর্কিরা আসছে, হ্যাঁ, তারপরে হচ্ছে আরবরা আসছে, তারপরে হচ্ছে ইউরোপিয়ানরা আসছে। এরাও কিন্তু এসে আমাদের এখানে বিয়ে শাদী করছে, সংসার করছে, এবং সবাই মিলেমিশে আলটিমেটলি আমরা তৈরি হয়েছি বাঙালি জাতি। এই জন্য বাঙালি জাতিকে বলা হয় সংকর জাতি। রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে এমন সময় আমি মানুষ দেখি, কিন্তু আমি এগুলো খেয়াল করি, দেখলে মনে হয় লোকটা আরো বারো একটা ভাইব পাওয়া যায়। কিছু কিছু লোক দেখবা দাড়ি টাড়ি এমন ভাবে রাখছে, তুর্কি একটা ভাইব পাওয়া যায়, আরব একটা ভাইব পাওয়া যায়। কিছু মানুষের চেহারা দেখলে মনে হয়, আমি আমার বাসায় ওদিকে রংপুরে গেলে দেখা যায়, হ্যাঁ ওদেরকে দেখলে মনে হয় যে বাঙালি, মনে হয় না, মনে হয় যে নেগ্রিটো অস্ট্রিক, এটা অন্যরকম একটা ভাইব পাওয়া যায়। খেয়াল করবা কিন্তু এরকম কিন্তু আছে। হ্যাঁ, বিভিন্ন এলাকায় কিন্তু আছে, বিকজ আমরা কিন্তু আসলে এটা সংকর জাতি। বিভিন্ন জাতি গোষ্ঠী মিলেমিশে কিন্তু আমরা আলটিমেটলি বাঙালি জাতি আসছি। বাট আমাদের মূল ধারাটা আসছে অস্ট্রিক জনগোষ্ঠী থেকে, যারা তোমার এই ভোটচিনীয় মানে সরি, যারা হচ্ছে তোমার এই কি বলে ইন্দোচীন এলাকা, ওই এলাকা থেকে আসছে আর কি, ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া এই এলাকা থেকে এরা আসছে। তাহলে আমি যদি একটু জিনিসটাকে আরেকবার একটু ছবি মতো করে রিপ্রেজেন্ট করতে চাই, এই মনে করো হচ্ছে আমাদের বাংলা অঞ্চল, এই হচ্ছে বাংলা অঞ্চল, হ্যাঁ। এইখানে আছে ভূমধ্য সাগর, উপরে হচ্ছে ইউরোপ,
নিচে হচ্ছে আফ্রিকা, নিচে হচ্ছে আফ্রিকা, ঠিক আছে। এইখানে হচ্ছে ইন্দোচীন, হ্যাঁ, এখানে হচ্ছে ইন্দোনেশিয়া, এখানে মনে করো অস্ট্রেলিয়া, জাস্ট বুঝাচ্ছি আর কি। তাই দেখো প্রথমে কি হয়েছে, ছবিটা একটু বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে বাংলা কিন্তু, হ্যাঁ বাংলা, এটা হচ্ছে আফ্রিকা, এটা হচ্ছে ইউরোপ, ইউরোপ এবং আফ্রিকার মাঝখানে হচ্ছে ভূমধ্য সাগর। এই হচ্ছে ইন্দোচীন, ইন্দোচীন, হ্যাঁ এটা ইন্দোনেশিয়া মনে করো, এটা হচ্ছে অস্ট্রেলিয়া। তাহলে কি হয়েছে, প্রথমে যারা আসছে আফ্রিকা থেকে আসছে বলে আমরা জানি যে আফ্রিকা থেকে বাংলায় আসছে, তারা কারা, তারা হচ্ছে নেগ্রিটো। নেগ্রিটোরা এখন নেই বললেই চলে, সাঁওতাল ওরাং জাতিগোষ্ঠীর মাঝে নেগ্রিটোদের পাওয়া যায়। তারপর আসলে হচ্ছে অস্ট্রিক বা নিষাদরা, হ্যাঁ ওরা আসছে কোন দিক থেকে, দেখো এই যে ইন্দোচীন ইন্দোনেশিয়া এই এলাকা থেকে, পূর্ব দিক, এটা কিন্তু ভাই পশ্চিম দিক, এটা পশ্চিম দিক, ওটা পূর্ব দিক, এটা উত্তর, এটা দক্ষিণ। ওরা হচ্ছে এইখান থেকে এইভাবে আসাম দিয়ে বাংলায় এসে ঢুকছে, এবং ওরাই কিন্তু মূল জাতিগোষ্ঠী। আমাদের আচার আচরণ, সরি আমাদের যে বাহ্যিক গঠন সেটাও কিন্তু অস্ট্রিকদের সাথে মিলে, অস্ট্রিক বা নিষাদ। তারপর দ্রাবিড়রা আসছে ভূমধ্য সাগরীয় অঞ্চলে, যে এখানে যে দেশগুলো আছে ইটালি, তুরস্ক, লিবিয়া, ভূমধ্য সাগরীয় যে অঞ্চলগুলো আছে এইখান থেকে ওরা খাইবার গিরিপথ হয়ে এইভাবে এসে এখানে বাংলায় ঢুকছে, ঠিক আছে। তারপর ভোট চিনি ওরা এই যে এখান থেকে মঙ্গলয়েড এখান থেকে আসছে ওরা, হ্যাঁ তারপরে এদিকে মায়ানমার এই এসব এলাকা থেকে ওরা আসছে। তারপর আলপাইন এলাকা থেকে, এখানে আলপস পর্বতমালা আছে ধরে নাও, আলপস পর্বতমালা থেকে ওরা আলপাইনরা আসছে। ইউরাল পর্বতমালা থেকে ওই পাদদেশ থেকে আসছে আর্যরা। তারপর তুর্কি আরব ইউরোপিয়ানরা তো আসছে। এইভাবে বিভিন্ন জাতিগোষ্ঠীর সমন্বয়ে কিন্তু আমরা আলটিমেটলি আজকে বাঙালি জাতি 2024-25 সালে আমরা আজকে বাঙালি জাতি হিসেবে নিজেদের দাবি করতেছি। বাট আমাদের ইতিহাসটা কিন্তু অনেক পেঁচানো, সংকর জাতিগোষ্ঠী আমরা। তাহলে বুঝতে পারবো, আমরা পারবো তো? তাহলে অনেক রকম এমসিকিউ হয়, আমি তো বুঝাই দিচ্ছি তোমাদের। বলতে পারে যে পার্বত্য চট্টগ্রামের অধিবাসীরা কোন জনগোষ্ঠী থেকে আসছে, অ্যান্সার হবে ভোটচিনীয় বা মঙ্গোলীয়। আর বাকি জিনিসটা ক্লিয়ার। এখানে কিন্তু এত বেশি কোয়েশ্চেন আসে না, সহজ সহজ কোয়েশ্চেনই আসে। বাট আমি তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার করলাম যাতে অনেক দিন মনে থাকে, সামনের জীবনে যাতে কাজে লাগাতে পারো। তো এই গেল হচ্ছে বাঙালির ইতিহাস, বাঙালি জাতি কিভাবে উৎপত্তি লাভ করছে। তারপর আসতেছে, তারপর আসতেছে বাংলার বিভিন্ন জনপদ। বাংলা এলাকায় কিন্তু অনেক আগে থেকেই জনপদ ছিল। জনপদ মানে হচ্ছে যেখানে মানুষ বাস করত, মানুষের মধ্যে ইন্টারাকশন ছিল, হ্যাঁ বেচা কেনা হতো, বিভিন্ন রকম শিক্ষা অর্জন করতো তারা, বিয়ে শাদী করতো, বিভিন্ন একটা সামাজিক একটা বন্ধন তৈরি হতো মানুষের মধ্যে, এটাকে বলা হয়তো হচ্ছে জনপদ। এবং বাংলা অঞ্চলের জনপদ কিন্তু অনেক পুরাতন। এই রিসেন্টলি ইয়াতে, রিসেন্টলি কোথায় জানি দেখা গেল মুর্শিদাবাদে, মুর্শিদাবাদে খনন করতে করতে 20,000 বছরের পুরাতন জনপদ পাওয়া গেছে। মানে 20,000 বছর আগেও মানুষ এখানে জনপদ গঠন করে বাস করতে এই প্রমাণ পাওয়া গেছে। আর আবার কয়দিন আগে শুনলাম যে পুরুলিয়া, পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে নাকি 42,000 বছরের পুরানা জনপদ পাওয়া গেছে। তার মানে এই যে বাংলা অঞ্চলের জনপদ কিন্তু এত নতুন কিছু না, অনেক পুরাতন। বাংলা এলাকায় কিন্তু অনেক হাজার হাজার, চিন্তা করো 20,000 বছর আগে মুর্শিদাবাদে পাওয়া গেছে, 42,000 বছর আগে পুরুলিয়াতে পাওয়া গেছে, অতএব ওরাও তো বাংলা অঞ্চলই বলা যায়। এই বাংলা অঞ্চল কিন্তু অনেক পুরাতন, অনেক পুরাতন। হ্যাঁ, এখন আমরা আমাদের পরীক্ষার জন্য স্পেসিফিক্যালি বাংলাদেশ এলাকায় যে জনপদগুলো ছিল সেগুলো সম্পর্কে আইডিয়া লাভ করি। তো বাংলাদেশ এলাকায় অলমোস্ট 16টা, 16টা জনপদের কথা বিভিন্ন বই পুস্তকে বা পাওয়া যায় আর কি। তার মধ্যে মোটামুটি 7-8টা জনপদ সম্পর্কে জানলেই চলে, যে কোন এলাকা কোন জনপদের আন্ডারে ছিল। তো এটা সবচেয়ে ভালো মতো বোঝার জন্য যে বই নিয়ে আমরা মুখস্থ করব না, তাহলে সাধারণ জ্ঞানে গালিগালাজ করবা তুমি। তুমি বই ধরে বঙ্গ অঞ্চলে কি ছিল, কুন্দ্র অঞ্চলে কে, গৌর অঞ্চলে কে মুখস্থ করছো, তারপরে গিয়ে তোমার যখন 7 দিন পর মনে থাকবে না, তুমি বলবা সাধারণ জ্ঞান বোরিং, অসাধারণ রকমের বোরিং। তোমাকে একটু ভূগোলের আইডিয়া থাকতে হবে, বাংলাদেশের ম্যাপটা আঁকা জানতে হবে, কিছু বেসিক কাজ করে আসতে হবে, বাংলাদেশের ম্যাপটা কিন্তু আঁকতে পারতে হবে সবাইকে। তাই দেখো, এই হচ্ছে মনে করো বাংলাদেশের ম্যাপ। আমি এটা মোটামুটি আঁকার চেষ্টা করলাম। এই হচ্ছে সন্দ্বীপ, এই হচ্ছে হাতিয়া। চিনো তো অনেকে, সন্দ্বীপ এবং হাতিয়া আমাদের অতি পরিচিত দুইটা দ্বীপ। তাহলে আমি একটা বাংলাদেশের ম্যাপ মোটামুটি আঁকার চেষ্টা করলাম, বেশি একটা পারফেক্টলি হয় নাই।
মোটামুটি আঁকতে পারলেই হবে তোমাদের। এখন এই ম্যাপে আমাদের দেখাইতে হবে যে কোন এলাকায় কোন জনপদ ছিল। এটা যদি আমরা ম্যাপ থেকে পড়তে পারি তাহলে কিন্তু হবে। বিভিন্ন জনপদের নাম তোমরা জানো, পুন্দ্র, বরেন্দ্র, গৌর, এইরকম বিভিন্ন জনপদের নাম তোমরা শুনছো। এখন কোন জনপদ কোথায় বিস্তৃত ছিল, হ্যাঁ, কোন জনপদ কোথায় বিস্তৃত ছিল আমরা যদি খেয়াল করি একটু দেখো। এই যে উপরের দিকে একটা এলাকা আমি আলাদা করলাম, তোমরা একটু নিজের জেলা কোন জায়গায় আছে বের করার চেষ্টা করো তো, যে কার জেলা কোথায় আছে। যেমন আমার দেশের বাড়ি রংপুরে, যে এই জায়গায় আছে, চট্টগ্রাম এইখানে আছে, সিলেট এইখানে, খুলনা এইখানে, রাজশাহী এইখানে, হ্যাঁ, ঢাকা এইখানে, ময়মনসিংহ এইখানে, বরিশাল এইখানে। নিজের এলাকাটা একটু জানতে হবে ম্যাপে কোন জায়গায় আছে। তো এই যে এলাকাটা আছে, এই এলাকাটা ছিল হচ্ছে উপরের অঞ্চলটাকে বলা হইতো হচ্ছে তোমার বরেন্দ্র, আর নিচের এলাকাটাকে বলা হইতো পুন্দ্র। এবং পুন্দ্র কিন্তু বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ, বরেন্দ্র আর পুন্দ্র। ঠিক আছে, বরেন্দ্র আর পুন্দ্র। তারপর এইখানে একটু এলাকা, বরেন্দ্র, পুন্দ্র, তার নিচের যে এলাকাটা, এই এলাকাটাকে বলা হয় গৌর। গৌরর নিচে এইখানে যে এলাকাটা, এটাকে বলা হয় রারো। তাহলে দেখো প্রথমে আমরা পশ্চিম দিক থেকে আসতেছি, ওটা পশ্চিম দিক, এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব। দেখো বরেন্দ্র এলাকা, আমার রংপুর ছিল বরেন্দ্র এলাকায়, রংপুর, দিনাজপুর বরেন্দ্র এলাকায় ছিল। পুন্দ্র এলাকায় ছিল হচ্ছে রাজশাহী, বগুড়া এলাকাগুলো, বুঝতে পারছি। এবং পুন্দ্র হচ্ছে বাংলার প্রাচীনতম জনপদ। এটা কিন্তু পরীক্ষায় অনেকবার, এটা যে কতবার আসছে, মেডিকেল ভর্তি পরীক্ষা বলো আর বিসিএস পরীক্ষা বলো, এই প্রাচীনতম জনপদ হচ্ছে পুন্দ্রনগর। ওই যে মহাস্থানগড়ের নাম পাওয়া গেছে, মহাস্থানগড় কিন্তু পুন্দ্রনগরে ছিল। ঠিক আছে, তাহলে দেখো এই প্রাচীনতম জনপদ হচ্ছে পুন্দ্রনগর। পুন্দ্র হচ্ছে বাংলার প্রাচীনতম জনপদ। ঠিক আছে, আচ্ছা, তার নিচে আসতেছে গৌর। গৌর মূলত ছিল হচ্ছে, গৌর সম্পর্কে দুইটা জিনিস জানতে হবে। গৌর মূলত ছিল কোথায়? গৌর মূলত ছিল ভারতে। দেখো বাংলাদেশের বাইরে কিন্তু ভারতে ছিল। আর গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, এটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে। গৌড়ের রাজধানী ছিল হচ্ছে কর্ণ সুবর্ণ, ক্যাপিটাল কর্ণ সুবর্ণ। তবে গৌড়ে বাংলাদেশে শুধুমাত্র একটা জেলায় প্রবেশ করছিল, সেই জেলাটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ। গৌড়ের মধ্যে বাংলাদেশের একটা জেলা ঢুকছিল, সেটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ। যারা চাপাইয়ের আসো তারা মাথায় রাখবো অবশ্যই, যে গৌড়, দেখো গৌড়ে শুধু বাংলার একটা এলাকা একটু প্রবেশ করছে, সেটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ। চাপাই নবাবগঞ্জ এলাকাটা গৌড়ে প্রবেশ করছিল, তোমরা ম্যাপে মিলাইলে বুঝতে পারবা। তারপর রারো, রারো মূলত ছিল হচ্ছে আমাদের কলকাতা, ওই এলাকাগুলো হচ্ছে রারোর মধ্যে ছিল। আচ্ছা, তাহলে এই সাইডটা আমরা বুঝতে পারলাম, পূর্ব দিকটা, পশ্চিম দিকটা আমরা বুঝতে পারছি। এবার আমরা একটু পূর্বে আসি। পূর্বে যদি আমরা আসি, খেয়াল করে দেখো পূর্ব দিকের এলাকাগুলোর মধ্যে, পূর্ব দিকে এই যে এলাকাটা, এই এলাকাটার নাম ছিল হরিকেল। হরিকেলের মধ্যে কে কে ছিল তোমরা দেখেই বলো। হরিকেলে ছিল হচ্ছে সিলেট, এখানে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এটা হরিকেলের আন্ডারে ছিল। হরিকেলের উপরের যে এলাকাটা, এলাকাটার নাম হয় কামরূপ। এই কামরূপ এলাকা ছিল আজকের আসাম। আসাম মূলত কামরূপ এলাকা, তোমরা শুনছো কামরূপ, কামাখ্যা নাম শুনছো হয়তো, আসাম কিন্তু, হ্যাঁ, এই হচ্ছে এখানে ছিল। তারপরে দেখো এই এলাকায় হচ্ছে আমাদের কুমিল্লা, নিচে হচ্ছে নোয়াখালী। এই কুমিল্লা এবং নোয়াখালী এই এলাকাটা, এই এলাকাটার নাম হচ্ছে সমতট। আমি আগে লিখতেছি বেশিরভাগ জনপদ, পরে হচ্ছে যেগুলো দরকার সেগুলো বলে দিব। এই যে এলাকাটা কক্সবাজার, হ্যাঁ, মায়ানমার, এই এলাকাটার নাম ছিল হচ্ছে আরাকান। আরাকান। তারপরে এইখান দিয়ে ছিল হচ্ছে চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপ ছিল, এখানে ছিল হচ্ছে কি ভাইয়া, চন্দ্রদ্বীপ ছিল। তাহলে দেখো মোটামুটি আমরা অনেকগুলো নাম লিখছি, আমি তোমাদের ছবিগুলো আঁকাচ্ছি, মাথায় বুঝাই দিবে পরে, আগে তুমি একটু মনোযোগ দিয়ে দেখো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা মোটামুটি দেখাইছে। আরো অনেক আছে, যেমন এখানে রারো থেকে যদি আরো একটু আমরা পশ্চিম দিকে যাই, দ্বন্দ্বভুক্তি পাবো, হ্যাঁ। তারপরে রালোর এখানে পাবো তাম্রলিপ্ত, হ্যাঁ, এখানে তাম্রলিপ্ত বলতে একটা জনপদ ছিল, এখানে দ্বন্দ্বভুক্তি বলতে একটা জনপদ ছিল। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, আমি বলছি 16টা জনপদ ছিল, সবগুলো লাগে না, 7-8টা জানলেই চলে।
হ্যাঁ, তারপরে দেখো এই যে এখানে যদি আমি আসি, এই বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চল, এটার নাম ছিল হচ্ছে সপ্তগাঁও। সপ্তগাঁও, ঠিক আছে, সপ্তগাঁও ছিল এলাকার নাম। এটার নাম ছিল হচ্ছে কি সপ্তগাঁও, খুলনা টুলনা যে এলাকাটা এখন আছে। তাহলে দেখো এখন পরীক্ষায় যে কোশ্চেন গুলো আসে এখান থেকে কিন্তু আমরা এই জিনিসটা বুঝলাম, মাথায় ক্লিয়ার হয়ে গেল, বাট পরীক্ষায় কিন্তু প্রশ্ন খুব বেশি আসে না। আর এই যে ভাইয়া দেখো ফাঁকা যে এলাকাটা আছে মাঝখানে, এই ফাঁকা এলাকাটার নামই হচ্ছে বঙ্গ। এটা হচ্ছে মূল বাংলাদেশ বা বঙ্গ, ঠিক আছে, এটাই হচ্ছে বঙ্গ, বঙ্গ এলাকা। তাহলে পরীক্ষায় কি কি প্রশ্ন আসে? পরীক্ষায় কিছু ইম্পর্টেন্ট এলাকা আছে যে ওই এলাকাটা কোন জনপদের আন্ডারে ছিল এরকম আসে। এছাড়াও কয়েকটা কোশ্চেন আছে, যেমন হচ্ছে বাংলার প্রাচীনতম জনপদ ছিল পুন্দ্র, যেটা বর্তমানে বগুড়া, হ্যাঁ, রংপুরেরও কিছু এলাকা পুন্দ্রের মধ্যে আছে, বগুড়া এই এলাকাটা ছিল পুন্দ্রের মধ্যে। তারপরে হচ্ছে বরেন্দ্র, হ্যাঁ, বরেন্দ্রের মধ্যে ছিল হচ্ছে আমাদের রংপুর ছিল, রাজশাহী ছিল, দিনাজপুর ছিল, এগুলো বরেন্দ্রের মধ্যে ছিল। গৌড় ছিল মূলত ভারতে, গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, গৌড়ের রাজা শশাঙ্কের নাম আমরা সবাই শুনছি। আর গৌড়ের মধ্যে আমাদের একটা জেলা প্রবেশ করেছিল, সেটা হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ। রাঢ় ছিল মূলত ইন্ডিয়াতে, পশ্চিম বাংলায়। রাঢ়র এখানে একটা ছোট জনপদ ছিল, নাম হচ্ছে দ্বন্দ্বভুক্তি। আর এখানে একটা জনপদ ছিল তাম্রলিপ্ত। এগুলো সম্পর্কে আমি বেশি পড়াচ্ছি না, যেহেতু দরকার নাই। আর রাঢ়র একটা নাম হচ্ছে সূক্ষ্ম। আচ্ছা, তারপর দেখা যায় যে বরিশাল যে এলাকাটা আছে, বরিশাল এলাকা ছিল চন্দ্রদ্বীপে। সমতটে ছিল হচ্ছে কুমিল্লা আর নোয়াখালী, তোমরা লিখে রাখতে পারো, কুমিল্লা এবং নোয়াখালী সমতটে ছিল। হরিকেলের মধ্যে ছিল দেখো সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। তবে কক্সবাজার কিন্তু আরাকান জনপদের আন্ডারে ছিল। আর এই দেশের বাকি অংশগুলো, যেমন এই যেখানে ঢাকা, ময়মনসিংহ, এখানে যশোর এলাকা, কুষ্টিয়া এলাকা, এগুলো ছিল বঙ্গ এলাকার আন্ডারে, বঙ্গ। হ্যাঁ, এছাড়াও বরিশালেরও কিছু অংশ কিন্তু বঙ্গের ভিতরে গেছিল। তাহলে দেখো বঙ্গে কারা কারা ছিল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, বরিশালের কিছু অংশ বঙ্গের আন্ডারে ছিল। এখানে একটা জিনিস মাঝে মধ্যে কোশ্চেন করে বিপদে ফেলে স্টুডেন্টদের। আমরা জানি ফরিদপুর যে আছে, ফরিদপুরের পাশে ছোট্ট একটা জেলা আছে, নাম হচ্ছে গোপালগঞ্জ। যদি ইম্পর্টেন্ট জেলা, বিকজ আমাদের শেখ হাসিনার বাড়ি, দেশের বাড়ি তো হচ্ছে গোপালগঞ্জে, বঙ্গবন্ধুর বেড়ে ওঠা, জন্ম গোপালগঞ্জে। তো এই যে ফরিদপুর, ফরিদপুর কিন্তু বঙ্গের আন্ডারে ছিল, বাট গোপালগঞ্জ কিন্তু ছিল চন্দ্রদ্বীপের আন্ডারে, অর্থাৎ এই যে বরিশাল রিজিয়নের আন্ডারে ছিল সেটা। তারপর আজকে যে খুলনা সাতক্ষীরা আমরা বলি, সমুদ্র তীরবর্তী এলাকাটা ছিল সপ্তগাঁও নামে একটা জনপদ। এটার নাম বইপত্রগুলোতে উল্লেখ করেন, আসলে দরকার নাই। তা আমি তোমাদের যেটা বলবো, কয়েকটা জনপদের অন্তর্ভুক্ত এলাকাগুলো তোমরা জানবা, আমি একটু বক্স করে দিচ্ছি। দেখো প্রথমে হচ্ছে সবচেয়ে পরীক্ষা যেটা বেশি আসে হরিকেল। হরিকেলের আন্ডারে কি ছিল ভাইয়া? চট্টগ্রাম, সিলেট অঞ্চল। চট্টগ্রাম ও সিলেট, এটা ছিল হচ্ছে হরিকেলের আন্ডারে, এটা জানতে হবে। সমতট, এরপরে সমতট আসে। সমতটের আন্ডারে ছিল হচ্ছে নোয়াখালী আর কুমিল্লা। চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপের আন্ডারে ছিল বরিশাল এবং গোপালগঞ্জ, এটা মাথায় রাখতে হবে। চন্দ্রদ্বীপের আন্ডারে ছিল বরিশাল এবং গোপালগঞ্জ, ঠিক আছে। তারপরে বঙ্গ, বঙ্গের আন্ডারে ছিল হচ্ছে ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, এই এলাকাগুলো ছিল। দেখো যশোর এখানে না, বঙ্গের আন্ডারে পড়ছে। রারও দরকার নেই। গৌড়ের আন্ডারে ছিল চাঁপাইনবাবগঞ্জ। পুন্ড্রের আন্ডারে ছিল হচ্ছে, পুন্ড্র থেকে বেশি আসে প্রাচীনতম জনপদ পুন্ড্র, পুন্ড্রের আন্ডারে ছিল হচ্ছে বগুড়া মূলত। বরেন্দ্রের আন্ডারে ছিল রংপুর, দিনাজপুর, রাজশাহীও ছিল, ঠিক আছে। হ্যাঁ, এই কটা জানতে হবে, বাকিগুলার থেকে কিন্তু খুব একটা ঝামেলা করে না। তাহলে আমরা যে বঙ্গবঙ্গ বলি, বঙ্গ অঞ্চলটা কিন্তু দেখো ছিল হচ্ছে মূলত ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর এই এলাকাটা, এবং বরিশালও কিন্তু কিছুটা বঙ্গের আন্ডারে ছিল। বরিশালও কিন্তু পুরোপুরি চন্দ্রদ্বীপ না, বরিশালের উত্তর দিকের অংশটা বঙ্গের আন্ডারে ছিল, আর দক্ষিণ দিকের অংশটা ছিল হচ্ছে চন্দ্রদ্বীপের আন্ডারে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রাচীন বাংলার বেশ কয়েকটা জনপদ। আরো ছোটখাটো জনপদ আছে, আমি সবগুলো দেখা বলছি তো, মোট 16টা জনপদের কথা পাওয়া গেছে। আমি বোর্ডে আঁকছি কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা দেখাইছি প্রায়, আরো আছে কিছু। হ্যাঁ, তো অতগুলো দরকার নাই আমাদের। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেখো, আমি কয়েকটা বলবো তোমাদের। বরেন্দ্র, পুন্দ্র, বঙ্গ, চন্দ্রদ্বীপ, সমতল, হরিকেল, এই কয়টার আন্ডারে কোন কোন জেলা ছিল মাথায় রাখবা। প্রাচীনতম জনপদ পুন্দ্র, এটা মাথায় রাখবা। আর চাঁপাইনবাবগঞ্জের, সরি, গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, এগুলো মাথায় রাখবা, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারছি। আরো বিভিন্ন জনপদ বলা হয়, যেমন মুন্সিগঞ্জ এলাকায় বলা হয় বিক্রমপুর নামে একটা জনপদ ছিল। যদিও মুন্সিগঞ্জ বঙ্গ এলাকার মধ্যেই ধরা যায়, ঢাকার পাশেই তো মুন্সিগঞ্জ। ওইখানে একটা জনপদ গড়ে উঠছিল লোকালি, বিক্রমপুর বলা হয়। এখনো তোমরা শুনছো বিক্রমপুর মিষ্টি ভান্ডার। এই বিক্রমপুর মানে কি?
এই বিক্রমপুর মানে হচ্ছে মুন্সিগঞ্জ। হ্যাঁ, বিক্রমপুর মানে হচ্ছে মুন্সিগঞ্জ কিন্তু। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মূলত আমাদের দুইটা টপিক আজকে আমরা পড়লাম, বাঙালির ইতিহাস এবং প্রাচীন বাংলার জনপদ। হ্যাঁ, এই দুটো টপিক সম্পর্কে আমরা জানলাম। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা প্রাচীন বাংলার বিভিন্ন শাসন আমল সম্পর্কে শিখব, যে বাংলায় কখন বৌদ্ধ রাজারা ছিলেন, কখন হিন্দু রাজারা ছিলেন, কিভাবে মুসলিমরা আসলো, এটার একটা প্রিমিটিভ আইডিয়া লাভ করব, এবং ওই যে চন্দ্রগুপ্ত মৌর্য, হ্যাঁ, এই সাম্রাজ্যগুলো সম্পর্কে আইডিয়া পাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করো। তোমরা শেয়ার এবং সাবস্ক্রাইব না করলে কিন্তু আমরা প্রপার মোটিভেশন পাবো না নতুন ক্লাস রেকর্ড করার। তো এটা তোমরা একটু সবাই মাথায় রাখো, আর এইভাবে আমাদের হেল্প করবে আশা করি। তো ধন্যবাদ সবাইকে আবারও মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য।